নমস্কার, আমি সন্দীপ। আমার ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই। আজকে আমি দশম শ্রেণীর খুবই গুরুত্বপূর্ণ উপপাদ্য, ৫০তম উপপাদ্য পিথাগোরাসের বিপরীত উপপাদ্য তোমাদের একদম শুরু থেকে একদম সহজভাবে সহজ ভাষায় বোঝাবো। আর যারা উপপাদ্য বুঝতে পারো না বা পড়লে মনে থাকে না বা উপপাদ্য কী করে পড়তে হবে বুঝতে পারছো না, তাদের জন্য কিন্তু এই ভিডিওটা খুবই কার্যকর। আমি তোমাদের আমি অনুরোধ করবো যে খালি ভিডিওটা পুরোটা দেখো, পুরো ভিডিওটা দেখো। আমি কীভাবে বোঝাই একদম গোড়া থেকে, একদম বেসিক থেকে আমি ধীরে ধীরে তোমাদের কিন্তু উপপাদ্যটা এমনভাবে বুঝিয়ে দেবো, তোমার কিন্তু উপপাদ্যটা পরে আর কিন্তু অন্ধের মতো মুখস্থ করতে হবে না, তোমরা নিজেরাই কিন্তু লিখতে পারবে। এই জন্য তোমাদের পুরো ভিডিও দেখতে হবে। আর এই বছর কিন্তু মাধ্যমিক পরীক্ষা, তোমরা কিন্তু মন দিয়ে পড়াশোনা করো। এই বছরটা কিন্তু আমাদের ভিত গড়ে দেবে, তাই এই বছর ফাঁকি দেওয়া যাবে না, ঠিক আছে? চলো তাহলে ৫০তম উপপাদ্য কি বলেছে? বলেছে যে কোনো ত্রিভুজের একটি বাহুর উপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফল অপর দুই বাহুর উপর অঙ্কিত বর্গক্ষেত্র দ্বয়ের ক্ষেত্রফলের সমষ্টির সমান হলে প্রথম বাহুর বিপরীত কোণটি সমকোণ হবে। এই উপপাদ্যটা বোঝানোর আগে তোমাদের আমি একটি বিষয় বুঝিয়ে রাখি যে ধরো একটা বাহু আছে, এই বাহুটার উপর এই বাহুটা আমি দেখলাম যে 10 সেন্টিমিটার দৈর্ঘ্য হচ্ছে 10 সেন্টিমিটার। এবার এই বাহুটা দিয়ে যদি আমি একটি বর্গক্ষেত্র অঙ্কন করি তাহলে বর্গক্ষেত্রটার ক্ষেত্রফল কত হবে? যদি এই বাহুটার উপরে একটি বর্গক্ষেত্র অঙ্কন করি তাহলে ওই বর্গক্ষেত্রের ক্ষেত্রফল কত হবে? বর্গক্ষেত্র কাকে বলে? বর্গক্ষেত্র হচ্ছে যে চতুর্ভুজের 4টি বাহুই সমান হয় এবং প্রত্যেকটা কোণ সমকোণ হয়, তাকে বলা হচ্ছে ওই চতুর্ভুজকে বলা হচ্ছে বর্গক্ষেত্র। তার মানে যদি একটা বাহু 10 সেন্টিমিটার হয় তাহলে তার প্রত্যেকটা বাহু কিন্তু তুমি মনে মনে ভেবে নাও যে 10 সেন্টিমিটার হবে এবং প্রত্যেকটা হচ্ছে এইভাবে দাঁড়িয়ে থাকবে, একদম সমকোণ হিসাবে সমকোণ হবে এবং পরস্পর সমান হবে। আর বর্গক্ষেত্রের আমরা ক্ষেত্রফলের সূত্র জানি যে বাহু স্কোয়ার, বাহু গুণ বাহু। তার মানে 10 যদি গুণ 10 করি, যে বর্গ সেমি ধরো সংক্ষেপে, তাহলে 100 বর্গ সেমি, বোঝা গেল? তার মানে যদি আমরা একটা বাহুর দৈর্ঘ্য জানতে পারি সেটাকে স্কোয়ার করে দিলে বা সেইটা গুণ সেইটা করলেই কিন্তু আমরা ওই বাহুর উপর অঙ্কিত, আমরা এইটা না কেউ বর্গক্ষেত্রটা কিন্তু না একেও আমরা সহজে বের করতে পারবো যে এই বাহুর উপর যদি আমরা একটা বর্গক্ষেত্র অঙ্কন করি সেই বর্গক্ষেত্রটার ক্ষেত্রফল হবে এই বাহুটার দৈর্ঘ্য যা সেইটার স্কোয়ার করে দিলেই পেয়ে যাবো, বোঝা গেল? তাহলে প্রশ্নে কি বলেছে সেটা আমরা একটু বুঝে নিই। প্রশ্নে কি বলেছে আমরা বুঝে নিই, আর কি প্রমাণ করতে হবে সেটাও বুঝে নিই। প্রশ্নে ব্যবহৃত প্রত্যেকটা শব্দ তোমাদের বুঝতে হবে, কিন্তু প্রত্যেকটা শব্দ যদি না বোঝো তাহলে কিন্তু তোমরা উপপাদ্য শিখতে পারবে না। বলছে যেখানে একটি ত্রিভুজের একটি বাহুর উপর অঙ্কিত বর্গক্ষেত্রের, তাহলে একটি বাহুর উপর মানে সব থেকে বড় বাহুটা ধরো, যেহেতু ওই বর্গক্ষেত্রের ক্ষেত্রফল অপর দুই বাহুর উপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের সমান হবে, তার মানে সব থেকে বড় বাহুটা আমরা প্রথম বাহু ধরে নিই। তাহলে এই বাহুর উপর অঙ্কিত বর্গক্ষেত্র, তাহলে আমরা তো এই বাহুটার উপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফল কত হবে? বলবো স্যার আমরা এইমাত্র শিখলাম যে আমাদের বর্গক্ষেত্র আঁকার কোনো দরকার নেই, আমরা একটা বাহুর দৈর্ঘ্য পেলেই কিন্তু সেটার স্কোয়ার করে দিলেই সেই বর্গক্ষেত্রের ক্ষেত্রফল পেয়ে যাব, আমাদের বর্গক্ষেত্র আর অঙ্কন করতে হবে না। তোমার বলেছিল যে এইখানে যদি আমরা এই বাহুটার উপর একটা বর্গক্ষেত্র অঙ্কন করি, বর্গক্ষেত্র মানে হচ্ছে যা 4টে বাহু পরস্পর সমান, মানে এই টাইপের, মানে এই বাহুটা যা মাপ হবে এই বাহুটার তাই মাপ হবে, এই বাহুটা তাই মাপ, এই বাহুটা তাই মাপ। তাহলে এর ক্ষেত্রফল কত হবে? এই এসির দৈর্ঘ্য যা হবে সেটা স্কোয়ার, তাহলে এসির দৈর্ঘ্য 10 হলে 10 স্কোয়ার, এসির দৈর্ঘ্য 15 হলে 15 স্কোয়ার, এসির দৈর্ঘ্য যদি এসি হয় তাহলে এসি স্কোয়ার, এসি স্কোয়ার মানে এটা দৈর্ঘ্য আছে এসি দুটো স্কোয়ার কিন্তু খালি সি স্কোয়ার না। তার মানে এইটা যদি এসি হয় তাহলে এর উপর যে বর্গক্ষেত্র অঙ্কন হবে তার ক্ষেত্রফল কিন্তু এসি স্কোয়ার হবে। আমরা এই বর্গক্ষেত্র অঙ্কন না করেও কিন্তু আমরা পেয়ে যাব যে এর উপরে এসির উপরে যে বর্গক্ষেত্র অঙ্কন করা যাবে সেই বর্গক্ষেত্রের ক্ষেত্রফল হচ্ছে এসি স্কোয়ার। তাহলে অপর দুই বাহুর উপর যে দুটো বর্গক্ষেত্র অঙ্কন করা যাবে তাদের ক্ষেত্রফল কত হবে? তাহলে এই বাহুটার উপরে যদি আমরা ক্ষেত্রফল করি তাহলে এটা যদি বিসি বাহু হয়, বিসি যদি এর দৈর্ঘ্য হয় তাহলে এর উপরে যে বর্গক্ষেত্র হবে তার ক্ষেত্রফল হবে বিসি স্কোয়ার, বোঝা গেল? এই বাহুটার দৈর্ঘ্য যা সেটা স্কোয়ার দিলেই তো আমরা বর্গক্ষেত্রের ক্ষেত্রফল পেয়ে যাবো। এবং এই বাহুটার উপরে যদি আমরা একটা বর্গক্ষেত্র অঙ্কন করি তাহলে এর যদি দৈর্ঘ্য এবি হয় তাহলে এইটা হবে হচ্ছে ক্ষেত্রফলটা হবে এই বর্গক্ষেত্রের এবি স্কোয়ার। মানে প্রশ্ন বলে দিয়েছে যে এই বর্গক্ষেত্রের ক্ষেত্রফল এই দুটো বর্গক্ষেত্রের ক্ষেত্রফল যোগ করা সমান, তার মানে বলে দিয়েছে যে এসি স্কোয়ার সমান সমান বিসি স্কোয়ার যোগ এবি স্কোয়ার। এই ব্যাপারটা প্রশ্নে বলে দিয়েছে। প্রমাণ করতে বলেছে যে প্রথম বাহুটা মানে সবচেয়ে বড় বাহুটা বা সবচেয়ে বড় বাহুর উপরে যে বর্গক্ষেত্র অঙ্কন করেছিল সেই বাহুটার বিপরীত কোনটা? এই বাহুটার বিপরীত মানে প্রথম বাহুটার যেটা বড়
বর্গক্ষেত্রটা অঙ্কন করেছিলাম সেই বাহুটার বিপরীত কোণ, এই যে কোণটা, এই কোণটা সমকোণ হবে, 90 ডিগ্রি হবে, সেটা প্রমাণ করতে হবে। তাহলে আমাদের প্রমাণ কি করতে হবে, যে কোণ এ বি সি সমান সমান 90 ডিগ্রি বা সমকোণ, এইটাই আমাদের প্রমাণ করতে হবে। প্রশ্নে এইটুকু বলেছে, এইটা আমাদের কিন্তু আগে বুঝতে হবে, তারপর কিন্তু উপপাদ্য আমরা প্রমাণ শুরু করবো। আশা করি তোমরা বুঝতে পারলে যে প্রশ্নে কি বলেছে। প্রশ্নে বলেছে এই ব্যাপারটা, আর প্রমাণ করতে বলেছে যে এইটার বিপরীত, মানে যে প্রথম বাহুটা তার বিপরীত কোণটা সমকোণ হবে, এইটাই প্রমাণ করো। দেখো প্রশ্নে যেটুখানি বলে দিয়েছে সেটা হচ্ছে প্রদত্ত। প্রশ্নে যা ইনফরমেশন দেবে বা যেটুখানি তোমাদের বলে দেবে সেটা হচ্ছে কিন্তু প্রদত্ত। প্রদত্ত আমরা কি লিখে দিলাম, যে বলেছে একটি ত্রিভুজের উপরে, আমরা ত্রিভুজটা অঙ্কন করলাম এ সি বি, বুঝা গেল, বা এবিসি। তাহলে এবিসি ত্রিভুজের এ বির উপর একটি অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফল, মানে প্রশ্ন যা বলেছে একটি বর্গক্ষেত্রের ক্ষেত্রফল অপর দুটি বাহু এসি এবং সিবি এর উপর অঙ্কিত বর্গক্ষেত্র দুটির ক্ষেত্রফলের যোগফলের বা সমষ্টির সমান, অর্থাৎ এই এ বি স্কোয়ার সমান সমান সিবি স্কোয়ার প্লাস এসি স্কোয়ার, মানে এই বাহুটার দৈর্ঘ্য স্কোয়ার প্লাস এই বাহুটার দৈর্ঘ্য স্কোয়ার, যা প্রশ্নে বলেছে সেটা আমরা লিখে দিলাম। এবার এখানে তুমি ইচ্ছা মতো নাম দিতে পারো, কিন্তু আমাদের লেখার সময় সঠিকটা লিখতে হবে, বোঝা গেল। প্রশ্নে যা বলেছিল সেটা লিখলাম, আর প্রমাণ করতে কি হবে, প্রমাণ করতে হবে যে প্রথম বাহুটা, মানে যে বাহুটা প্রথমে লিখেছিলাম, মানে এ বি বাহুর উপর আমরা প্রথম বর্গক্ষেত্র লিখেছিলাম, তাহলে এ বি বাহুর বিপরীত কোনটা, মানে এই কোনটা হচ্ছে, এই কোনটার নাম কি, আমাদের এ সি বি সমান সমান সমকোণ, এটা কিন্তু আমাদের প্রমাণ করতে হবে। এক সমকোণ বা 90 ডিগ্রি, তুমি যা লেখো, সমকোণ সমকোণ এক সমকোণ, এটা প্রমাণ করতে হবে, বুঝা গেল। এইবার আমাদের প্রমাণ করার জন্য কিছু এক্সট্রা অঙ্কন করে নিতে হয়, তাহলে আমরা যেটা অঙ্কন করব সেইটাই শুধু আমরা অঙ্কনে লিখবো, বুঝা গেল। দেখো প্রথমে কি বললো, যে সি বি এর সমান মাপ নিয়ে, এখান থেকে এটা মাপলাম 10 সেমি এলে 10 সেমি বা যতটা মাপ হবে সেই মাপটা নিয়ে আমরা এখানে একটা রেখাংশ অঙ্কন করলাম, রেখাংশ হচ্ছে এফি নাম দিলাম। তাহলে সিবি এর সমান করে, সিবি এর সমান মাপ নিয়ে বা সমান করে এপি সরল রেখাংশ অঙ্কন করলাম। তাহলে অঙ্কন কি করলাম, যে একদম এখান থেকে এইটা, মানে এইটার সমান করে, সিবি এর সমান করে, সিবি এর মাপ যা সেইটা সমান করে আমরা এফ ই রেখাংশ অঙ্কন করলাম। যেটা অঙ্কন করলাম সেইটা আমরা লিখে দিলাম, বোঝা গেল। যেটুকু অঙ্কন করলাম সেটুকু আমরা ভাষায় বা কথায় লিখে দিলাম। দেখো এবার আরো অঙ্কন করলাম কি, যে এফ ই বাহুর উপর, এফ ই বাহুর উপর এফ বিন্দুতে, এখানে এফ বিন্দুতে একটা লম্ব অঙ্কন করলাম। আর লম্ব মানে হচ্ছে, লম্ব অঙ্কন করা মানে হচ্ছে সবসময় বা জানো, যে কোণটা উৎপন্ন হবে কোনো বাহুর উপর যদি আমরা লম্ব অঙ্কন করি, যে কোণগুলো উৎপন্ন হবে, সেটা প্রত্যেকে সমকোণ বা 90 ডিগ্রি হয়। এটা কিন্তু একটা সূত্র, তোমার মাথায় রাখবে কিন্তু, হ্যাঁ। তাহলে আমরা কি অঙ্কন করলাম, লম্ব কোথায় অঙ্কন করলাম, কোন বাহুর কোন বিন্দুতে লম্ব অঙ্কন করলাম সেটা লিখে দিলাম, যে এফি বাহুর এফ বিন্দুতে একটি লম্ব অঙ্কন করলাম। এবার কি করলাম, আমরা এখান থেকে সি এ বাহুর মাপ নিলাম, মাপ নিয়ে ঠিক এফ বিন্দু থেকে এই এ সি থেকে এ যতটা দূর, যতটা মাপ এর সমান করে আমরা এফ ডি অংশকে দিলাম। আমি দেখলাম যে মাপ এই পর্যন্ত ডি, তাহলে এখানে আমরা ডি বিন্দু নিয়ে নিলাম, মানে আমরা একদম এই এ সি বা সি এ বাহুর যা মাপ সেটা আমরা এফ ডি অংশ কেটে নিলাম, এফ ডি অংশ আমরা কেটে নিলাম এই পর্যন্ত, এইটা সমান করে মাপ নিলাম, মানে এইটা যা এইটার মাপও তাই, এইটা 10 সেন্টিমিটার হলে এইটাও 10 সেন্টিমিটার হবে, মানে এইটা আর এইটা সি এ আর এফ ডি পরস্পর সমান, মানে আমরা অঙ্কন করে নিলাম সমান মাপ নিয়ে। এইবার এই ডি ই বিন্দু যোগ করে দিলাম, তার মানে নিলাম, এবং ডি ই ডি ও ই বিন্দু যোগ করলাম, বুঝা গেল। অঙ্কন যেটা করলাম সেটা লিখে দিলাম। তা প্রমাণ, আমাদের প্রশ্ন কি বলেছিল, যে এইটার মাপ যা তার স্কোয়ার সমান সমান এইটার মাপ স্কোয়ার যোগ এইটার। তার প্রশ্ন যা বলেছে লিখে দিই, প্রশ্নে কি বলেছিল প্রদত্ত সেটা লিখে দাও, এ বি স্কোয়ার সমান সমান এসি স্কোয়ার প্লাস বিসি স্কোয়ার। এটা কি, এটা হচ্ছে প্রদত্ত, মানে প্রশ্নে দেওয়া ছিল, বোঝা গেল। প্রদত্ত যে প্রশ্নে যেটা দেওয়া ছিল এইটা, মানে এই বাহুটার উপরে যে ক্ষেত্রফল সেটা হচ্ছে এই বাহুটার দৈর্ঘ্যের স্কোয়ার সমান সমান এই দুটো বাহুর দৈর্ঘ্যের স্কোয়ারের সমান, সেটাই লিখে দিয়েছি। বা আমরা কি লিখতে পারি, যে এ বি স্কোয়ার সমান সমান এই এসি বাহুর মাপ ডি
এফ বাহুর বা এফ ডি বাহুর সমান। তাহলে আমরা কি এসির জায়গায় এফ ডি লিখতে পারি? এফ ডি স্কোয়ার একই হবে। আমরা বলবো স্যার হ্যাঁ লিখতে পারি, কারণ আমরা এই বাহুটা সমান এই বাহুটা নিয়েছিলাম, তাহলে এই বাহুটা যা মাপ সেই মাপের জায়গায় এই বাহুটা দিলে একই তো মান বেরোবে। তাহলে আমরা এসি স্কোয়ারের জায়গায় লিখে দিলাম, এসি স্কোয়ার জায়গায় লিখে দিলাম এফ ডি স্কোয়ার একই। আবার সেম এই বিসি স্কোয়ার বা সিবি স্কোয়ার সমান সমান জায়গায় কি আমরা এফ ই স্কোয়ার লিখতে পারবো? বলে হ্যাঁ স্যার, কেননা আমরা অঙ্কন অনুসারে আমরা কিন্তু এইটার যা সমান একদম এইটা কেটেছিলাম আর এইটার সমান এটা কেটেছিলাম, তার মানে আমরা বিসির জায়গায় এফ ই স্কোয়ার লিখতে পারি কিনা? লিখতে পারি। কেন লিখতে পারি? এটা অঙ্কন আমরা এই মাপেই করেছিলাম। তাহলে এখানে অঙ্কন অনুসারে কি আমরা কি লিখেছিলাম যে সি বি সমান সমান এফ ই এবং এসি সমান সমান এফ ডি। এটা আমরা এইটার সমান এটা কেছিলাম আর এইটার সমান এটা কেছিলাম, সেটা এখানে লিখে দিলাম যে এটা সমান সমান এইটা। তা আমরা কি জানি? এটা সমকোণী ত্রিভুজ, যেহেতু এটা সমকোণ, তাহলে সমকোণী ত্রিভুজের আমরা কি জানি যে অতিভুজ, সমকোণের বিপরীত বাহুটা অতিভুজ, তাহলে অতিভুজ স্কোয়ার সমান সমান লম্ব স্কোয়ার যোগ ভূমি স্কোয়ার, এটা আমরা আগে জানি। তার মানে আমরা কি লিখতে পারি যে হ্যাঁ যে ডি ই স্কোয়ার সমান সমান এফ ডি স্কোয়ার প্লাস এফ ই স্কোয়ার, কেননা যে কোণ ডি এফ ই 90 ডিগ্রি বা সমকোণ। তাহলে দেখো এই এ বি স্কোয়ার সমান সমান এইটা, আবার ডিই স্কোয়ার সমান সমান একই, তার মানে এইটা সমান সমান এইটা আর এইটা সমান সমান এইটা, তাহলে আমরা এখান থেকে লিখতে পারি তো। তাহলে এই বাহুটা এই এ বি স্কোয়ার সমান সমান ডি স্কোয়ার, তাহলে আমরা কি লিখতে পারি? অতএব তাহলে এ বি স্কোয়ার সমান সমান ডি ই স্কোয়ার, বা এখান থেকে স্কোয়ারটা কেটে দিলে এ বি সমান সমান ডিই পেয়ে গেলাম। তাহলে আমরা পেয়ে গেলাম যে এই এ বি বাহুটা এই ডিই বাহুর সমান। বোঝা গেল? এইবার আমরা এই দুটো ত্রিভুজের মধ্যে কম্পেয়ার করে দেখব যে আমরা সর্বসমতা প্রমাণ করতে পারি কি না। এবার বা এখন ত্রিভুজ এবিসি, এই ত্রিভুজটা ও এই ত্রিভুজের মধ্যে, ঠিক আছে, ও ত্রিভুজ ডিইএফ তে দেখো এই বাহুটা সমান এই বাহুটা আমরা আগে প্রমাণ করেছি, আগেই জানি আমরা। তাহলে এর তে এসি বাহু সমান সমান ডিএফ এবং এই সিবি বাহুটা এপি বাহু সমান, অঙ্কন আমরা ওইভাবে করেছিলাম। তাহলে সিবি বাহু সমান সমান এপি বাহু, এবং আমরা এইমাত্র প্রমাণ করলাম এইটা যে এই বাহুটা সমান সমান এই বাহুটা, এবং এ বি সমান সমান ডিই। তা দেখো এই ত্রিভুজটার এবং এই ত্রিভুজটার তিনটে বাহু পরস্পর সমান, আর যদি কোনো দুটো ত্রিভুজের তিনটি বাহু পরস্পর সমান হয় তাহলে ওই ত্রিভুজ দুটো সর্বসম হয়। সর্বসম হওয়ার শর্ত হচ্ছে হয় তিনটে বাহু পরস্পর সমান হবে, বা এর দুটো বাহু এবং এর একটা কোণ এর অন্তর্ভুক্ত একটা কোণ সমান হবে, তাহলে সর্বসম হবে। এবং এই ত্রিভুজের দুটো কোণ এবং এই ত্রিভুজের সেই দুটো কোণ পরস্পর সমান হবে এবং একটি বাহু পরস্পর সমান হলে সর্বসম হয়। তাহলে এর মধ্যে আমরা একটা সর্বসমতার শর্ত প্রমাণ করে ফেললাম। আমরা কি লিখতে পারি? অতএব ত্রিভুজ এবিসি সর্বসম চিহ্ন, এটা ঠিক আছে, ত্রিভুজ ডি ই এফ সর্বসম, এস 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 মানে হচ্ছে সাইড মানে তিনটে সাইডই সমান, সাইড মানে বাহু বাহু বাহু, এই সর্বসমতার শর্ত অনুসারে। তাহলে এই দুটো ত্রিভুজ পরস্পর সর্বসম, আর সর্বসম হলে এর বাহু এই বাহু সমান, এই বাহু এই বাহু সমান, এই বাহু এই বাহু সমান, এই কোণ এই কোণের সমান, এই কোণ এই কোণের সমান, এই কোণ এই কোণের সমান, অনুরূপ কোণগুলো সমান হয়, অনুরূপ বাহুগুলো কিন্তু সমান হয়। তার মানে যদি এই কোণ আর এই কোণটা সমান হয়, যদি এই কোণটা যদি আমাদের 90 ডিগ্রি সমকোণ, তাহলে অবশ্যই এই কোণটাও 90 ডিগ্রি। তাহলে অতএব আমরা লিখতে পারি এই ত্রিভুজের এই কোণটা এ সি বি সমান সমান এই ত্রিভুজের এই কোণটা ডি এফ ই, এরা সমান সমান এক সমকোণ। এটা এক সমকোণ কেন? আমরা এখানে লম্ব অঙ্কন করেছিলাম, তাই তো, কেননা ডি এফ লম্ব হচ্ছে কার উপর? এফ এর উপর, কোণানুসারে। অতএব কোণ
এসিবি সমান সমান এক সমকোণ প্রমাণিত। আশা করি তোমরা বুঝতে পারলে, একদম সহজ উপপাদ্য। বাড়িতে কয়েকবার প্র্যাকটিস করো, আশা করি তোমাদের কিন্তু এই উপপাদ্য পরবর্তীকালে লিখতে আর সমস্যা হবে না। তোমরা খালি প্র্যাকটিস করার সময় এই নামগুলো পাল্টে পাল্টে প্র্যাকটিস করো, প্রত্যেকবার আলাদা আলাদা নাম দিয়ে প্র্যাকটিস করো, তখন কিন্তু দেখবে তোমাদের উপপাদ্য একদম মাথা গেঁথে যাবে। আর কিন্তু মুখস্থ করতে হবে না, যে মুখস্থ করে করে যে তোমাদের উপপাদ্য লেখার অভ্যাস ছিল সেটা কিন্তু তোমাদের কিন্তু আর করতে হবে না। এবার তোমাদের বুঝে বুঝে লিখতে পারবে, যেমন খুশি নাম দিয়ে তোমাদের লিখতে পারবে। আসলে তোমাদের উপপাদ্যটা বোঝাতে পারলাম। আর তোমাদের আবার বলবো, এই বছরটা মন দিয়ে পড়ো, এবং যখনই উপপাদ্য পড়বে বা যে কোনো বিষয় পড়বে, প্রশ্নের মধ্যে যেসব ওয়ার্ডগুলো ব্যবহার করেছে সেগুলোর প্রত্যেকটার ভালো করে মানে বুঝে নিয়ে তারপরে কিন্তু উপপাদ্যটা তুমি সলভ করবে বা প্রমাণ করতে শিখবে, তাহলে কিন্তু ভালোভাবে তোমার মাথায় ঢুকবে। সবাইকে আবার মাধ্যমিক পরীক্ষার শুভেচ্ছা জানিয়ে আজকে ভিডিও শেষ করলাম। যদি ভালো লাগে সাবস্ক্রাইব করে পাশে থাকবে। নমস্কার।